হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে সমস্ত ভক্তবৃন্দের চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানং পাবনভ্য বৈষ্ণব নমো নমঃ। হরে কৃষ্ণ। আজকে নবদ্বীপ পরিক্রমার অষ্টম পরিক্রমা হচ্ছে মধুদ্যম দ্বীপ। মধু মানে বর্ধিত হয়েছে, ধূম মানে বৃক্ষ। তো শ্রীরামচন্দ্র, সীতা দেবী এবং লক্ষ্মণ এই মধুদ্যম দ্বীপে কীভাবে অবস্থান করেছিলেন, কী লীলা করেছিলেন, শেষ পর্যন্ত এই মধুদ্যম দ্বীপের মহিমাটা শ্রবণ করে কৃপা লাভ করুন রাম, লক্ষ্মণ এবং সীতার। হরে কৃষ্ণ। ভগবান শ্রীরামচন্দ্রের মধুদ্যম দ্বীপ দর্শন। মধুদ্যম দ্বীপ বর্তমান মামগাছি নামে পরিচিত। শ্রী নিত্যানন্দ প্রভু সকল ভক্তগণ সহ মামগাছি গ্রামে গমন করলেন। শ্রী নিত্যানন্দ প্রভু বললেন, এই মধুদ্যম দ্বীপ অভিন্ন অযোধ্যা স্বরূপ। পূর্বকল্পে যখন ভগবান শ্রীরামচন্দ্র বনে গমন করেন, সে সময় তিনি তার অনুজ লক্ষ্মণ ও পত্নী সীতা দেবী সহ স্থানে আগমন করেন। সেখানে একটু সুবিশাল বটবৃক্ষের নিচে কুটির নির্মাণ করেন এবং সেখানে সুখে কয়েকদিন অবস্থান করেন। নবদ্বীপ ধামে জ্যোতিপ্রভা দর্শন করে শ্রী রঘুনন্দন রামচন্দ্র স্মিত হাস্য করেন। তিনি তার নবদু বাদল শ্যাম মুক্তিতে অত্যন্ত মনোহর রূপে প্রতিভা হয়েছিলেন। রাজীব লোচন রামচন্দ্র এক হস্তে ধনুক ও তীর ধারণ করেছিলেন এবং তিনি তার মস্তকে জটাসহ একজন তপস্বী ব্রহ্মচারীর বেশ পরিহিত ছিলেন। দর্শন মাত্র প্রত্যেকের মন তার দিকে আকৃষ্ট হচ্ছিলেন। সীতা দেবী যখন শ্রীরামচন্দ্র মুখ কমলে স্মিত হাস্য দর্শন করেন, তখন তিনি তাকে জিজ্ঞাসা করেন, আপনার হাসির কারণ কি? শ্রীরামচন্দ্র উত্তরে বললেন, এ সীতা জনক দুহিতা, এই অতি গোপনীয় কাহিনী শ্রবণ কর। ভবিষ্যতে যখন পরম দৈন্য কলিযুগ আগমন হবে, তখন আমি এখানে এই নদীতে সুবর্ণবর্ণ রূপ পরিগ্রহে করে অবতীর্ণ হব। আমি জগন্নাথ মিশ্রের গৃহে শ্রীমাতার গর্ভে তাদের পুত্র হিসাবে গৌরাঙ্গ রূপে জন্মগ্রহণ করব। যে সমস্ত সৌভাগ্যবান ধামবাসী আমার শৈশব লীলা দর্শন করবে, তারা সকলে দিব্য প্রেম প্রাপ্ত হবে। সে সময় আমি দিব্য রস উপভোগ করব। আমি শ্রী নামের মহিমা প্রকাশ করব। তারপর আমি সন্ন্যাস গ্রহণ করব এবং নীলাচল ধামে গমন করব। সব ভবিষ্যৎবাণী করে গেছে। তখন আমার জননী তার পুত্রবধূকে কোলে নিয়ে ক্রন্দন করবে। একথা শ্রবণ করে সীতা দেবী বললেন, এ রাজীব লোচন, কেন আপনি আপনার মাতাকে এভাবে দুঃখ কাঁদাবেন? কেন আপনি আপনার পত্নীকে ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করবেন? আমি বুঝতে পারছি না। আপনি আপনার নিজ পত্নীকে এভাবে দুঃখ দান করে কেমন আনন্দ লাভ করবেন? শ্রীরামচন্দ্র উত্তরে বললেন, এ প্রিয়ে, যদিও তুমি সব কিছু জানো, তবু তুমি এমন প্রশ্ন করছ। আমার প্রতি ভক্ত দুই রকমভাবে প্রেম ভক্তি আস্বাদন করতে পারে। আমার সঙ্গে মিলনের মাধ্যমে প্রেম ভক্তির আনন্দ লাভ করা যায়, তাকে বলা হয় সম্ভোগ। এবং আমার সঙ্গে বিরহ বিচ্ছেদের সময় যে বিচ্ছেদ দুঃখ মাধ্যমে সেই প্রেম সুখ লাভ হয়, তাকে বলা হয় বিপ্রলম্ব। আমার ভক্তগণ সর্বদাই আমার সঙ্গে মিলিত হওয়ার অভিলাষ করে, কিন্তু আমার কৃপায় তারা বিপ্রলম্ব ভাবও
লাভ করে থাকে। বিপ্রলম্বভাবে ভক্ত যে দুঃখ লাভ করে সে কেবল আমার জন্য। ভক্ত সে দুঃখ প্রাপ্ত হয় তা আমার কারণে, এবং সেজন্য সে দুঃখ ভক্ত পরম সুখ স্বীকার করে থাকে। কেননা বিপ্রলম্বের শেষে সম্ভোগ সুখ এবং পরম আনন্দ প্রাপ্ত হয়। সেই সময় আমার ভক্তগণ কোটি গুণ বেশি সুখ লাভ করে থাকে। এভাবে আমার সঙ্গে বিচ্ছেদ আনন্দের কারণ হয়ে থাকে। সেজন্য আমার ভক্তগণ এরকম বিরহ অবস্থা স্বীকার করে থাকে। বেদে কথা ব্যাখ্যা করা হয়েছে, আমার গৌরাঙ্গ অবতারের সময় মাতা কৌশল্যা শশীদেবী রূপে আবির্ভূত হবেন। বেদে যাকে অদিতি রূপে বর্ণনা করা হয়েছে, সে সময় তুমি বিষ্ণুপ্রিয়া রূপে আমার সেবা করবে। ভবিষ্যতে তোমার বিরহে আমি তোমাকে অযোধ্যা নগরে তোমার স্বর্ণমূর্তি পূজা করব। প্রতিদানে তুমি নদিয়া নগরে আমার স্বর্ণময় গৌরাঙ্গ মূর্তি পূজা করবে। এই সীতা দেবী, এটি একটি অত্যন্ত গোপনীয় নিগূঢ় বিষয়। বর্তমানে বিষয়টি সর্বসাধারণের কাছে প্রকাশিত হবে না। এই নবদ্বীপ ধাম আমার অত্যন্ত প্রিয়, এমনকি অযোধ্যার দামও এই দামের সমতুল্য নয়। আমার যে বৃক্ষের নিচে বর্তমানে আশ্রয় নিয়েছি, এই সেই রামবট বৃক্ষটি মানুষের দৃষ্টি হতে অন্তহিত হবে কলিযুগের প্রারম্ভে, কিন্তু অদৃশ্যরূপে বৃক্ষটি এখানে অবস্থান করবে। নিত্যানন্দ প্রভু বললেন, এভাবে রাম, সীতা, লক্ষ্মণ এই মধুদ্বীপ দ্বীপে কয়েকদিন অবস্থান করেছিলেন এবং তারপর তারা তাদের কর্তব্য পালনের জন্য দণ্ডক বনে গমন করেন। এখানে তোমরা এখন শ্রীরামচন্দ্রের কুটি দর্শন মায়াপুর জন্মলীলা করেন। সেখানে জগন্নাথ মিশ্রের গৃহে সদানন্দ উপস্থিত ছিলেন। এই স্থানে প্রত্যেকের আনন্দ অর্থাৎ মোদ মানে বর্ধিত হয়েছিল, এবং ঘটনাটি একটি বৃক্ষ মানে দ্রুম, মধু মানে বর্ধিত হয়েছে, দ্রুম মানে বৃক্ষ, এর নিচে সংগঠিত হয়। সেজন্য এই দ্বীপ মধুদ্বীপ নামে অভিহিত হয়েছে। হরে কৃষ্ণ। আজকে এতটুক মধুদ্বীপ দ্বীপ অষ্টম পরিক্রমা শেষ করলাম। আর একটা দ্বীপ আছে নবদ্বীপ, রুদ্রদ্বীপ। লাস্ট দ্বীপ হচ্ছে রুদ্রদ্বীপ। তো সবাই শ্রবণ করে শেয়ার করবেন যাতে অন্যরা শ্রবণ করতে পারে। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম, ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।